নমস্কার, মাধ্যমিক ও কম্পিটিটিভ চ্যানেলে সকলকে স্বাগত। বেশ কয়েকদিন আগে আমরা যে টার্গেট মাধ্যমিক ২০২৪ বলে যে সিরিজটা শুরু করেছিলাম এবং তার মধ্যে যে ম্যাথসের একটা পার্ট করিয়েছিলাম, বেশ কিছু শর্ট কোয়েশ্চেন্স তোমাদের করিয়েছিলাম, যেগুলো কিন্তু আগত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তার কিছু শর্ট ট্রিক্স শিখিয়েছিলাম, কিভাবে সহজে তোমরা তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবে সেগুলো শিখিয়েছিলাম এবং আজ কিন্তু আমরা পার্ট 2 নিয়ে চলে এসেছি। আজ আমরা শিখবো এরকমই বেশ কিছু অঙ্ক, যেগুলো কিন্তু তোমরা দেখা মাত্রই উত্তর করে ফেলতে পারবে। তো বেশি কথা না বলে আমরা ভিডিওতে চলে যাচ্ছি। দেখে নিই আজ কোন কোন টপিক বা কোন অঙ্কের কোন কোন বিশেষ দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং কিভাবে অঙ্ককে দেখেই আমরা অ্যান্সার ঠিক করে ফেলতে পারবো। চলো ভিডিওটা শুরু করা যাক। যে একটি বৃত্তে দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব। এবি যদি 4 সেমি এবং এসি যদি 3 সেমি হয় তো বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। খুব সহজ একটা অঙ্ক। আমরা কিন্তু একটু যদি কনসেপ্ট জানি তাহলেই কিন্তু আমরা পারবো। এখানে আমাদের অঙ্কটা করার জন্য দুটো কনসেপ্ট জানতে হবে। সবার আগে আমরা একটা বৃত্ত এঁকে নিই। তো এই একটা বৃত্ত আঁকলাম। তো বৃত্ত আঁকার পর কি বলেছে? বলেছে যে এবি এবং এসি জ্যা পরস্পর লম্ব। তো এই দুটো জ্যা আমরা এঁকে নিলাম, যারা কি পরস্পর লম্ব। এটা বি নাম দিলাম, এটাকে এ নাম দিলাম এবং এটাকে সি নাম দিলাম। কেন এটাকে এ দিলাম? কারণ এখানে বলে দিয়েছে এ বি এবং এ সি, দুটোর মধ্যে এ কমন পয়েন্ট, তাহলে আমি এ কে মাঝখানে রাখলাম। তাই এ বি আর এ সি আমাকে বলে দিয়েছে। আমি ধরে নিচ্ছি এটা আমার কেন্দ্র, ও বিন্দু হচ্ছে আমার কেন্দ্র, ঠিক আছে? তো আমাকে বার করতে হবে যে এই ওবি অথবা ওসি অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, এটা কিন্তু আমাকে বার করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এবির মান আমাকে বলে দিয়েছে 4 সেমি, ঠিক আছে, এবং এসির মান আমাকে বলে দিয়েছে 3 সেমি। এইটুকু যখন আমরা এঁকে নেব তখনই কিন্তু আমরা পুরো অঙ্কটা করে ফেলতে পারবো। আর যখন আমাদের প্র্যাকটিস থাকবে, যখন আমরা ট্রিপলেট জানবো, তখন আমরা কিন্তু আরো সহজে অঙ্কটা করতে পারবো। যখনই আমাদের পরস্পর লম্ব বলে দেবে, তার মানে আমরা বুঝবো যে এর যে কোণটি হবে এটি একটি সমকোণ তৈরি করছে এবং যার ফলে ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হবে। অর্থাৎ সমকোণী ত্রিভুজ হলে বলা যায় যে এটি হবে আমাদের লম্ব, অর্থাৎ এবি হবে আমাদের লম্ব, এসি হবে আমাদের ভূমি, আর বিসি হবে আমাদের কি? অতিভুজ। অতিভুজ, বা আমি যদি এটাকে বৃত্ত ধরি তাহলে অতিভুজ যদি হয় তাহলে পুরোটাকে আমরা ধরবো ব্যাস। পুরো অতিভুজের দৈর্ঘ্য আর ব্যাসের দৈর্ঘ্য কি হবে? সমান হবে। আমাকে বার করতে বলেছে কি? আমাকে বার করতে বলেছে ব্যাসার্ধ। তাহলে যেই উত্তরটা আমাদের বেরোবে বা ব্যাসের মান যা বেরোবে বা অতিভুজের মান যা বেরোবে, তাকে যদি আমি অর্ধেক করে দিই তাহলেই আমি কি পেয়ে যাব? ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমাকে সিম্পলি এখানে কি করতে হবে? বিসির মান বার করতে হবে প্রথমে। তো বিসি হচ্ছে আমাদের অতিভুজ। তো অতিভুজ সমান সমান আমরা কি জানি? রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা আমরা জানি, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো লম্বর মান কত আছে? লম্ব হচ্ছে আমার 4 তার স্কোয়ার, ভূমি হচ্ছে আমার 3 তার স্কোয়ার, অর্থাৎ রুট ওভার 16 প্লাস 9 রুট ওভার 25 মানে 5। এগুলো আমাদের করার প্রয়োজন পড়বে না। আমরা যদি ট্রিপলেট জানি তাহলে আমরা জানবো যে 3 4 এর ট্রিপলেট হয় 5। তাহলে বিসির মান কিন্তু আমাদের বেরিয়ে গেল 5 সেমি। আমাকে কি জানতে চেয়েছে? আমাকে ব্যাসার্ধের দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে ওসি বা ওবি, এই যে ব্যাসার্ধটি রয়েছে, তাহলে ওসি ব্যাসার্ধই আমি ধরে নিই, তাহলে কত হবে? যে ব্যাস বেরিয়েছে 5 সেমি, তার অর্ধেক। তাহলে উত্তর হবে কত? ব্যাসার্ধের মান 2.5 সেমি। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক কিন্তু এই তোমাদের মাধ্যমিক পরীক্ষা আসার জন্য, এবং এই ধরনের অঙ্কগুলো আমাদের কাছে আরো সহজ হয়ে যায় যখন আমরা ট্রিপলেট থিওরিটা জানি। ট্রিপলেট থিওরিটা কি? এই যে সেম অঙ্কে যদি এবির জায়গায় যদি 6 বলে দিত এবং এসির জায়গায় যদি 8 বলে দিত, তাহলে উত্তর কত হতো? তাহলে আমি উত্তর লিখতাম কিন্তু 5। কি করে আসতো উত্তর 5? সহজে আমি কি করে বার করতাম যদি এটাকে এমসিকিউ দিয়ে দিত? দেখো, ট্রিপলেট থিওরিটা একটু বলে নিই। কিভাবে বার করতে হয়। তাহলে 6 আর 8 এর ট্রিপলেট কিন্তু আমাদের 10। কি করে আমি আলোচনা করছি। যেমন এখানে যেটা একটা বেরোলো, 3 আর 4 এর ট্রিপলেট হচ্ছে 5, ঠিক আছে? সেম ভাবে আমি আরো বলতে পারি যে 12 এবং 5 এর ট্রিপলেট কিন্তু 13। কি করে হচ্ছে একবার দেখে নিই। যেমন 6 স্কোয়ার মানে 36, 8 স্কোয়ার মানে 64, 64 আর 36 যোগ করলে 100, রুট ওভার 100 মানে 10। তাহলে 6 আর 8 যদি এখানে থাকতো তাহলে তার মান হতো কত? জ্যায়ের মান কত হতো বা অতিভুজের মান কত হতো? 10।
আমাকে জানতে চেয়েছে ব্যাসার্ধের মান, তাহলে 10-এর অর্ধেক কত হয়ে যেত? 5। এই জন্যই আমি লিখলাম যে যখনই আমাকে এখানে 8 আর 6 বলে দিত আমি অঙ্কটা করতাম না, আমি ডাইরেক্ট লিখতাম 5। ঠিক আছে, কারণ 10-এর অর্ধেক হবে 5। সেম ভাবে আমাকে যদি 12 আর 5 বলে দিত, 12 আর যদি এখানে 6-এর জায়গায় সেম অঙ্কটা যদি আমাকে 12 আর 5 বলে দিত, তাহলে আমি 6-এর জায়গায় ধরে নিচ্ছি 12 আছে আর 8-এর জায়গায় আমি ধরে নিচ্ছি 5 আছে। তখন আমি কি করতাম? তখন আমি করতাম কি, 12 মানে কি 144 আর 5 মানে কত? 25। তাহলে 169 হয়। 169 রুট ওভার করলে কত হয়? 13। তাহলে ব্যাস বেরোতো 13, তাহলে ব্যাসার্ধের মান কত বেরোতো? 13কে 2 দিয়ে ভাগ করলে হতো 6.5 হতো আমার কি ব্যাসার্ধের মান বেরোতো। তো এইগুলো হচ্ছে ট্রিপলেট থিওরি, আমরা আরো ধীরে ধীরে পরে এগুলো শিখবো। তো এই হচ্ছে কনসেপ্টটা অঙ্কটা। আমরা নেক্সট অঙ্কে চলে যাবো এবার। বীজগণিতের করণীর একটা অঙ্ক করে নেব। এই ধরনের অঙ্ক কিন্তু মাধ্যমিকে এমসিকিউ অথবা সত্য মিথ্যায় আসতে পারে, বড় প্রশ্ন হিসাবে কিন্তু এই অঙ্কগুলো আসবে না, এবং সেই জন্য আমি কিন্তু শর্ট মেথডে কিন্তু অঙ্কটা দেখাবো। মনে রাখবে যে যখনই এক্স এর মান 2 প্লাস √3 বলে দিয়েছে, 1/x এর মান কিন্তু আমার হয়ে যাবে 2 মাইনাস √3। সহজ কনসেপ্ট কিন্তু এটা কিন্তু আমি নিজের মন থেকে লিখলাম না। এক্স কে কিন্তু যদি আমি করণীয় নিরসন করি তাহলেই কিন্তু আমি 1/x, যখন আমি প্রমাণ করে দেখাবো এক্স থেকে 1/x এর মানটা কিভাবে বেরোয়, সেটাকে প্রমাণ করে দেখালে কিন্তু 2 মাইনাস √3 বেরোবে। অর্থাৎ এর কনসেপ্ট কি, সোজাভাবে আমি যদি আরেকটা উদাহরণ দিয়ে যদি বোঝাই আমি, তাহলে যদি এরকম দিয়ে দিত যে 3 প্লাস √2, তাহলে 1/x এর মান তখন কি হতো? যদি x এর মান বলে দিত 3 প্লাস √2, তখন 1/x এর মান কিন্তু আমার হয়ে যেত 3 মাইনাস √2। এরকমই সোজা, জাস্ট আর কিছু বেশি বোঝার দরকার নেই। জাস্ট এখন এই কনসেপ্টটা জাস্ট মাথায় রাখো যে x মানে যদি 2 প্লাস 3 হয়, তাহলে 1/x মানে হবে কি 2 মাইনাস √3। এবার আমাকে অঙ্কে কি জানতে চেয়েছে? x প্লাস 1/x এর মান কত? তো x এর মান আমি কি জানি? 2 প্লাস √3, প্লাস চিহ্ন দিলাম মাঝখানে, আর 1/x এর মান কত? 1/x এর মান আমার কি হবে? 2 মাইনাস √3। তো মাইনাস √3 প্লাস √3 কেটে গেল, অ্যান্সার হচ্ছে আমার 4। এতই সোজা অঙ্কটা। তো এর থেকে সোজা অঙ্ক হয়তো আর হয় না, কিন্তু এলে অনেকে আমরা কনসেপ্ট না জানার জন্য অঙ্কগুলো করতে পারি না। সবাইকে বলবো এই ভিডিওগুলো দেখে কনসেপ্টগুলোকে একটু ক্লিয়ার করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় আরো বেশি সাহায্য পাও তোমরা। তো এর পরের অঙ্কে আমরা চলে যাই। বৃত্তস্থ কোণ, বৃত্তের কেন্দ্রস্থ কোণ তার পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। এই উপপাদ্যটিকে মাথায় রেখেই আজ আমরা বেশ কিছু অঙ্ক আমাদের ক্লাসে করে নেব, এবং সেই সম্পর্কিত প্রথম অঙ্কটা আজ আমরা দেখে নিই। কি বলেছে? পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের AOD 40 ডিগ্রি এবং ACB 35 ডিগ্রি হলে কোণ BCO ও কোণ BODর মান হিসাব করে লিখি এবং উত্তরের সপক্ষে যুক্তি দিই। ডিগ্রি। তো এই অঙ্কটা করার আগে আমাদের বেশ কিছু জিনিস জানতে হবে। তো প্রথমেই যেটা বললাম, কেন্দ্রস্থ কোণ কিন্তু পরিধিস্থ কোণের বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তো কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণের এই সম্পর্কটিকে আমরা একটি ছবির মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করি। তো এটি একটি ধরা গেল বৃত্ত, যার কেন্দ্র হচ্ছে ও। আমরা এটা লিখতে পারি ও কেন্দ্রীয় বৃত্ত, এবং ও কেন্দ্রীয় বৃত্তের এবিকে আমি জ্যা ধরছি। ও কেন্দ্রীয় বৃত্তের এবি আমার জ্যা, এবং এবি জ্যা কেন্দ্রের সঙ্গে কি কোণ উৎপন্ন করছে? এওবি কোণ উৎপন্ন করছে। অর্থাৎ এই যে কোণ এওবি তৈরি হলো, এই কোণ এওবিকে আমরা কি বলবো? কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ। এবং এই একই বৃত্তচাপের ওপর যদি বৃত্তের পরিধির ওপর অবস্থিত কোনো বিন্দুতে আমরা একটা যে কোনো বিন্দু নিতে পারলাম সি, এটা এরকম হতে পারতো, বা পরিধির ওপর অবস্থিত এরকম একটা বিন্দু, বা আমি যদি ডি নিতাম, যে কোনো বিন্দুতে হতে পারতো, কিন্তু একই বৃত্তচাপের ওপর অবস্থিত বা একই চাপের ওপর অবস্থিত হতে হবে। তো এই ACB এই কোণটা কিন্তু আমার হয়ে যাচ্ছে কি AOB কোণের বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ, অর্থাৎ কোণ ACB কিন্তু আমার হয়ে যাচ্ছে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তো সম্পর্ক কি বলে? কেন্দ্রস্থ কোণ কিন্তু বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তো এই হচ্ছে বেসিক কনসেপ্ট। অর্থাৎ AOBর মান যদি আমার 30 ডিগ্রি হয়, তাহলে কিন্তু ACBর মান হয়ে যাবে আমার অর্ধেক 15 ডিগ্রি, বা AOBর মান যদি আমার 50 ডিগ্রি হয়, তাহলে কিন্তু ADBর মান হয়ে যাবে
25 ডিগ্রি। উল্টোভাবে আমরা আমাদের কখনো এসিবির মানও দিয়ে দিয়ে এওবির মান জানতে চাইতে পারে, বা এডিবির মান দিয়ে দিয়ে এওবির মানও জানতে চাইতে পারে। উত্তর কিন্তু আমাদের এই কনসেপ্টটাকে কিন্তু এইভাবে মাথায় রাখতে হবে যে বৃত্তস্থ কোণ সবসময় কেন্দ্রস্থ কোণের থেকে ছোট হয়। তো অঙ্কে যেই কোণগুলোর মান বলে দিয়েছে সেগুলো আমরা দেখে নিই। যে অঙ্কে আমাদের কিন্তু এওডির মান বলে দিয়েছে 40 ডিগ্রি, ঠিক আছে। তো আর এসিবির মান কিন্তু বলে দিয়েছে 35 ডিগ্রি। তো প্রথমে আমরা বিসি ওর মান বার করে নিই। তো তার আগে আমি এটাকে একটু ঠিক করে এঁকে নেওয়ার চেষ্টা করি। তো প্রথমে এই যে এইটুকু দেওয়া রয়েছে এই পোর্শনটুকুকে সবসময় কিন্তু আমরা এঁকে নেব। তো এঁকে নেওয়ার ফলে আমরা কিন্তু এর একটা নামও দিয়ে দেবো। ধরা যাক এটাকে আমরা এই ডি এর নামটাকে কিন্তু আমরা এখানে লিখলাম, ঠিক আছে। তো এই বিন্দুটাকে আমরা ডি নামেই চিহ্নিত করলাম। তো যার ফলে দেখতে পাচ্ছি একটা বৃত্তচাপ কিন্তু আমাদের তৈরি হয়ে গেল, অর্থাৎ এডি বৃত্তচাপের ওপর, ঠিক আছে। এডি বৃত্তচাপের ওপর কিন্তু আমার কেন্দ্রস্থ কোণ হয়ে গেল এইটা। দেখা যাচ্ছে যে এই কেন্দ্রের সঙ্গে যুক্ত এই কোণটা কিন্তু আমার কি কোণ হয়ে যাচ্ছে, কেন্দ্রস্থ কোণ হয়ে যাচ্ছে। তাহলে কেন্দ্রস্থ কোণ কত হলো, এটা 40 ডিগ্রি। এই কেন্দ্রস্থ কোণের একই বৃত্তচাপের ওপর পরিধিস্থ কোণ কোনটি, আমি দেখতে পাচ্ছি পরিধিস্থ কোণ কিন্তু আমার এইটি, এই একটি পরিধিস্থ কোণ আমি কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই পরিধিস্থ কোণটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাহলে এডি বৃত্তচাপের ওপর অঙ্কটায় কি বলে দেওয়া আছে, অঙ্কটায় কিন্তু বলা আছে যে এওডির মান বলে দিয়েছে 40 ডিগ্রি, আর এসিবির মান বলে দিয়েছে 35 ডিগ্রি। প্রথমে আমরা বিসিওর মানটা কোন বিসি এর মান বার করে নিই। তো প্রথমে আমরা কি করব, যে এই যে দাগটা টানা আছে এটাকে আমরা বৃত্তের পরিধির ওপর যে কোনো একটা বিন্দুতে লাগিয়ে দেবো, এবং এটার নাম আমি ধরলাম, এটাকে আমি ডি ডি চিহ্নিত করলাম। এই ডি বিন্দুটাকে আমি এখানে লিখলাম। তো আমি বলতে পারি যে এডি আমার একটা কি হয়ে যাচ্ছে, এডি একটা জ্যা হয়ে যাচ্ছে, বা বৃত্তচাপ বলা যায় যে এডি চাপের ওপর বা এডি জ্যায়ের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোনটি, এইটি। এটি একটি কেন্দ্রস্থ কোণ হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র ও, এই কেন্দ্রের যে ও বিন্দুতে আর এডি বৃত্তচাপের ওপর অবস্থিত বা এডি জ্যায়ের ওপর অবস্থিত এ ও ডি একটি কেন্দ্রস্থ কোণ হয়ে যাচ্ছে। তো এই যে এডি বৃত্তচাপের ওপর অবস্থিত আরেকটি পরিধিস্থ কোণকে সোজা দেখি, এই যে এই কোণটা কিন্তু আমাদের পরিধিস্থ কোণ হয়ে যাচ্ছে। একই বৃত্তচাপের ওপর অবস্থিত এটি কিন্তু আমাদের পরিধিস্থ কোণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, যে এটা যদি 40 ডিগ্রি হয়, কেন্দ্রস্থ কোণ যদি 40 ডিগ্রি হয়, তাহলে তার পরিধিস্থ কোণ কত হবে, 20 ডিগ্রি। অর্থাৎ কোণ এ ও ডি যদি 40 ডিগ্রি হয়, তাহলে কোণ এ সি ও হবে আমার কত ডিগ্রি, 40 ডিগ্রি ভাগ 2। যেহেতু পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাই কত হলো, 20 ডিগ্রি। তাহলে এসিও আমার হয়ে গেল কত ডিগ্রি, 20 ডিগ্রি। আমাকে কি জানতে চেয়েছে, বিসিওর মান কত জানতে চেয়েছে। তাহলে ভালো করে দেখি আমি, বিসিও মানে আমি কি বলতে পারি, কোন কোনটার মান জানতে চেয়েছে, এইখান থেকে শুরু করে এই পুরো ও অবধি এতটার মান আমাদের জানতে হয়েছে। তাহলে বিসিওর মান পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, এখানে এইটুকু কত ডিগ্রি বেরোলো, 20 ডিগ্রি। তাহলে আর এইটুকু কত দেওয়া আছে, 35 ডিগ্রি। তাহলে বিসিও মানে আমি কি লিখতে পারি, কোন দুটি কোণের যোগফল, 20 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, 20 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, অর্থাৎ বিসিওর মান কিন্তু 55 ডিগ্রি। খুব সহজেই বোঝা যাচ্ছে যে কোন বিসিও হচ্ছে কোন এসিডি এবং কোন বিসি এর যোগফল। বিসি এর মানে কত দেওয়া আছে, বিসি এর মানে কিন্তু এসিবি বা বিসি এর মানে দেওয়া আছে 35 ডিগ্রি, এবং এই এওডি থেকে আমাদের বেরোলো 20 ডিগ্রি। এই এওডি কিন্তু আমাদের কেন্দ্রস্থ কোণ, এবং তার পরিধিস্থ কোণ কিন্তু বেরোলো 20 ডিগ্রি, অর্থাৎ 40 অর্ধেক হচ্ছে 20, এবং 20 সঙ্গে 35 যোগ করে আমরা বিসিও কত পেয়ে গেলাম, বিসিওর মান কিন্তু আমরা পেয়ে গেলাম 55 ডিগ্রি। এবার আমাদের বার করতে হবে কোন বিওডির মান কত। বিওডির মান বার করার জন্য আমাদের এই ছোট্ট কাজটা করে নিতে হবে। দেখা গেল আমরা এবি একটা জ্যা দেখতে পাচ্ছি, এই এবি জ্যা আমরা কিন্তু একটা টেনে নিলাম। তো এবি জ্যায়ের ওপর অবস্থিত এই এবি যে জ্যাটি রয়েছে এর ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোনটা, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কিন্তু কোণ এ ও বি হচ্ছে কি কোণ, কেন্দ্রস্থ কোণ। পরিষ্কার দেখা যাচ্ছে যে এই কোণটা আমাদের কেন্দ্রস্থ কোণ।
এবং সেম বৃত্তচাপের ওপর একটা পরিধিস্থ কোণও কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছি আমরা একটা পরিধিস্থ কোণও কিন্তু রয়েছে, যেটার মান আমাদের বলে দিয়েছে 35 ডিগ্রি। তাহলে সেম জ্যা বা বৃত্তচাপের ওপর যখন অবস্থিত থাকে দুটো কোণ, অর্থাৎ একটা কেন্দ্রস্থ কোণ এবং একটা পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ, তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, যে কেন্দ্রস্থ কোণটা কার দ্বিগুণ? পরিধিস্থ কোণের দ্বিগুণ। পরিধিস্থ কোণকে কোণ এসিবি। তাহলে এসিবির মান কত? এসিবির মান 35 ডিগ্রি। তা খুব স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে কোণ এওবি কি 35 ডিগ্রির দ্বিগুণ। তাহলে 35 ডিগ্রি গুণ 2 সমান সমান 70 ডিগ্রি। কিন্তু আমাকে তো শুধুমাত্র এ ও বির মান জানতে চাইনি, আমাকে জানতে চাইছে কার মান? বি ও ডির মান। তাহলে বি ও ডি কার যোগফল? কোন দুটি কোণের যোগফল হচ্ছে? দেখা যাচ্ছে এই যে এইটুকু কোণ হচ্ছে কিন্তু আমার 70 ডিগ্রি, আর এই যে বাদবাকি যে পোর্শনটুকু রয়েছে এটা কিন্তু 40 ডিগ্রি। তাহলে আমরা সহজেই বলতে পারি যে কোণ বি ও ডি সমান সমান এই যে 70 ডিগ্রি বেরোলো এটা প্লাস 40 ডিগ্রি, 70 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি অর্থাৎ 110 ডিগ্রি কিন্তু আমার বেরিয়ে গেল কোণ বিওডির মান। তাহলে বোঝা গেল খুব সহজে কিন্তু আমরা অঙ্কটা করতে পারলাম। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অঙ্ক করার জন্য আমাদের কিন্তু এই একই বৃত্তচাপ বা একই জ্যায়ের ওপর অবস্থিত দুটো কোণকে আইডেন্টিফাই করতে হবে, যে কোন দুটো কোণ একই জ্যায়ের ওপর বা একই বৃত্তচাপের ওপর অবস্থিত। এইটা কিন্তু আমার কেন্দ্রস্থ কোণ আর এটা আমার পরিধিস্থ কোণ। পরিধিস্থ কোণ 35 ডিগ্রি বলে আমার কেন্দ্রস্থ কোণ হলো 70 ডিগ্রি, আর আগের অঙ্কটায় কেন্দ্রস্থ কোণ 40 ডিগ্রি ছিল বলে আমার পরিধিস্থ কোণ হয়েছিল 20 ডিগ্রি। তো বোঝা গেল, এই ছিল অঙ্কটা। এবার আমরা আজকের ক্লাসের পরের অঙ্কে চলে। আচ্ছা, নেক্সট অঙ্কটা কিন্তু আমি আগের ক্লাসে অলরেডি করিয়েছি। খুব সহজে কিন্তু অঙ্কগুলো করা যায়। তো দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমাকে বলে দিয়েছে 1:4। তাদের আয়তনের অনুপাত কত হবে নির্ণয় করি। আমাকে ক্ষেত্রফল যখন দিয়ে দিয়েছে 1:4, আমি আর অন্যদিকে দেখবো না। আমাকে যখন আয়তন নির্ণয় করতে বলেছে তখন আমি লিখবো 1:8 এর আয়তন। কি করে? খুব সহজ, দেখে নাও কিভাবে। তো দেখো, অঙ্কটাকে যখন আমি বুঝিয়ে করাবো তখন তো আমার টাইম লাগবেই, কিন্তু জাস্ট আমি যদি তুমি শর্ট ট্রিক জানতে চাও তাহলে আমি খুব সহজেই আরো বলে দিতে পারি। পেন পেপার ইউজ করতে হবে না, আমি আগেই বলেছিলাম। তো দেখো, আমরা কি জানি, ক্ষেত্রফল যখন আমরা বার করি, আমরা বার করি তখন কোনো জিনিসের স্কোয়ার করি, আর আমরা যখন আয়তন বার করি তখন কিন্তু আমরা কোনো জিনিসের কিউব করি। তাহলে যখন এই অঙ্কটার ক্ষেত্রফল 1:4 বলে দিয়েছে, তার আমরা ধরে নিই 1/4 দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই কোন দুটো সংখ্যাকে বর্গ করার পর 1/4 আসে? 1/2কে আমি যদি বর্গ করি, 1 এর বর্গ হয় 1 আর 2 এর বর্গ হয় 4, তাহলে এটা হচ্ছে আমার কি বেস নাম্বার। এটা হচ্ছে বেস নাম্বার, এখান থেকে 1 আর 4 এসছে। তো এই বেস নাম্বারে আমাদের আগে আসতে হবে, ঠিক আছে? তো এখান থেকে এবার আমাদের কোথায় যেতে হবে? আয়তন নির্ণয় করতে বলেছে, তাই তো? তো আয়তন নির্ণয় করতে বলেছে, আয়তনের বার করার জন্য কি করতে হয়? যে কোনো জিনিসের কিউব করে দিতে হয়। তো 1 এর কিউব করলে কত হবে? 1ই হবে। আর 2 এর কিউব করলে কত হবে? 8 হবে। তাহলে খুব সিম্পল। তাহলে আয়তনের অনুপাত কত হবে? 1:8। আমাদের অঙ্ক করার প্রয়োজনই পড়বে না। ঘুরিয়ে সেম অঙ্কটাকে অন্য কিভাবে বলতে পারে আমি একটু দেখে নিই। সেম অঙ্কটায় আমাকে গোলকের ক্ষেত্রফলের অনুপাত না বলে দিয়ে আয়তনের অনুপাত বলে দিতে পারতো কিন্তু 1:27। তাহলে আমাকে ক্ষেত্রফলের অনুপাত জানতে চাইলে আমি কি করতাম তখন? আয়তন বলে দিয়েছে, অর্থাৎ 1/27 থেকে আমি আগে বেস নাম্বারে আসবো। কত হবে? আয়তন বলে দেওয়া মানে অলরেডি এটাকে কিউব করা আছে, অর্থাৎ এটাকে আমি যদি কিউব রুট করি, একের কিউব রুট কত হয়? 1। আর 27 এর কিউব রুট কত হয়? 3। তাহলে বেস নাম্বারে আমি চলে এলাম 1/3। তো এ স্কোয়ার যদি আমি করে দিই তাহলে এর ক্ষেত্রফল আমি পেয়ে যাব 1/9। তাহলে ক্ষেত্রফলের অনুপাত তখন কত হবে? 1:9। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরকম সোজাভাবেই কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো। ক্লাসের নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা দেখে নিই। আবার একটি জ্যামিতির অঙ্ক করাবো। অঙ্কটায় বলেছে যে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং বিএসি আমাকে বলে দিয়েছে 85 ডিগ্রি এবং বিসিএ আমাকে বলে দিয়েছে কিন্তু 55 ডিগ্রি। ঠিক আছে? তো ওএসির মান আমার কাছে জানতে চেয়েছে। ওএসির মান অর্থাৎ এইটুকু পার্টের মান আমার কাছে কিন্তু জানতে চেয়েছে। তো অঙ্কটা শুরু করার আগে পরিকেন্দ্র ও অন্তঃকেন্দ্র কি সেটা একটু সহজভাবে বুঝিয়ে নিই। তো পরিকেন্দ্র মানে হচ্ছে একটা ত্রিভুজকে বেষ্টন করে যখন একটা বৃত্ত থাকে
তখন সেটাকে আমরা বলি পরিবৃত্ত, এবং পরিবৃত্তের কেন্দ্রকে বলা হচ্ছে পরিকেন্দ্র। অর্থাৎ একটা ত্রিভুজের বাইরে যখন একটা বৃত্ত থাকে, একটা ত্রিভুজের বাইরে যখন একটা বৃত্ত থাকে তখন সেটা আমার পরিবৃত্ত। আর একটা ত্রিভুজের মধ্যে যখন একটা বৃত্ত হয় তখন সেটা কিন্তু অন্তর্বৃত্ত, এবং অন্তর্বৃত্তের কেন্দ্রকে বলা হচ্ছে অন্তর্কেন্দ্র। এবার অঙ্কটায় চলে আসি। অঙ্কটায় বলেছে যে আমার বিএসি 85 ডিগ্রি, লিখেছি আমি বিএসি 85 ডিগ্রি, এবং বিসিএ বলে দিয়েছে 55 ডিগ্রি। তো আমরা খুব সহজেই বলতে পারি যে কোণ এ বিসি এর মান কত হবে। কি করে বলবো? কারণ আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি আমার কত, 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে আমি বিয়োগ করছি কি 85 ডিগ্রি, 85 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি, এই দুটোর যোগফলকে। তো 180 ডিগ্রি থেকে বিয়োগ করছি 140 ডিগ্রি। তাহলে আমার এই যে এবিসি মান, এই এবিসির মান আমার বেরিয়ে যাচ্ছে 40 ডিগ্রি। এবার চলে যাব আবার সেই কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণের কনসেপ্টে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি, আমি যদি এসি এই ত্রিভুজের এই বাহুটাকে যদি আমি একটা বৃত্তের জ্যা ধরে নিই, এই বৃত্তটির জ্যা যদি আমি এসি বাহুকে আমি যদি বৃত্তের জ্যা ধরে নিই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই এসি জ্যা, এই এসি জ্যায়ের ওপর অবস্থিত এই এবিসি কিন্তু একটা বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ। তাহলে এই যে বৃত্তস্থ কোণ এটি রয়েছে, এর কেন্দ্রস্থ কোণ কোনটি? এটি এর কেন্দ্রস্থ কোণ। তাহলে এবিসি আমার কি কোণ? এবিসি আমার কিন্তু বৃত্তস্থ কোণ। এবং এই বৃত্তস্থ কোণের কেন্দ্রস্থ কোণ কোনটি? এই বৃত্তস্থ কোণ এ ও বি, যার মান কত হবে? আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে বৃত্তস্থ কোণের মান 40 ডিগ্রি, তার দ্বিগুণ অর্থাৎ কেন্দ্রস্থ কোণের মান হবে আমার 80 ডিগ্রি। অর্থাৎ এসি যে জ্যা রয়েছে, এই এসি জ্যায়ের ওপর অবস্থিত বৃত্তস্থ কোণ 40 ডিগ্রি, যেটা এই এবিসি আমার বৃত্তস্থ কোণ, যার মান 40 ডিগ্রি, এবং এর দ্বিগুণ হবে আমার কেন্দ্রস্থ কোণ এসি জ্যায়ের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এওসি, যার মান হচ্ছে 40-এর দ্বিগুণ 80 ডিগ্রি। ঠিক আছে? কিন্তু আমার কাছে জানতে চেয়েছে কি, আমার কাছে জানতে চেয়েছে ওএসির মান, অর্থাৎ এইটুকু পার্টের মান আমার কাছে জানতে চেয়েছে। তো নেক্সট পার্টের অঙ্কটা করার আগে আমরা একটু পেজটাকে ক্লিয়ার করে নিই। তো আমরা ছবিটা থেকে কি দেখতে পাচ্ছি যে ক্লিয়ার করে, তো আমরা ছবিটা থেকে দেখতে পাচ্ছি যে এটি বৃত্তের কেন্দ্র, ও বিন্দু বৃত্তের কেন্দ্র, এবং বৃত্তের কেন্দ্র থেকে ও এ কিন্তু আমার বৃত্তের ব্যাসার্ধ, এবং ওসিও আমার কি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ যখন, ও এ সমান সমান ওসি আমি লিখতেই পারি, কারণ কি দুটোই একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এওসি অর্থাৎ ত্রিভুজ এওসি যেটি তৈরি হচ্ছে সেটি কি তৈরি হচ্ছে? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়? সমান বাহু সংলগ্ন দুটি কোণের মান কিন্তু আমার সমান হয়। অর্থাৎ আমি বলতে পারি যে কোণ ও এসি সমান সমান কোণ ও সিএ হবে, কারণ দুটোই, এইটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এবং সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটি সমান বাহু তার বাহু সংলগ্ন কোণের মান সমান হয়। তাহলে সেই বাহু সংলগ্ন কোণের মানটা এবার বার করে নিই কত হবে। আমি জানি 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেখান থেকে আমি যে কেন্দ্রস্থ কোণ যেটি বেরিয়েছে সেটি আমি বাদ দিয়ে দিলাম 80 ডিগ্রি। তাহলে পড়ে থাকছে কত ডিগ্রি? 100 ডিগ্রি। অর্থাৎ এই যে এই দুটো কোণ অর্থাৎ ওএসি আর ওসিএ, এই দুটো কোণের সমষ্টি কত ডিগ্রি? 100 ডিগ্রি। এবং দুটো কোণের মান কি সমান, তাই প্রত্যেকটা কোণের আমি মান বার করতে গেলে কি করব? 100কে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে প্রতি কোণের মান বেরোবে কত? 50 ডিগ্রি। সেটাকে আমি কিভাবে লিখতে পারি? যে ও এসি সমান সমান 100 ডিগ্রি ডিভাইডেড বাই 2, মানে 50 ডিগ্রি। নেক্সট অঙ্কটা আমরা দেখে নেব কি বলেছে। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি হলে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। এই একটি বৃত্ত, এবং এই একটি বৃত্ত আমি যদি আঁকি, তাহলে এটার সরল সাধারণ স্পর্শক হবে কোনটি? অর্থাৎ আমি যদি এখান থেকে একটা বৃত্তকে যদি একই দিকে, দুটি বৃত্তের একই দিকে যদি কোনো স্পর্শক অঙ্কন করি, তখন সেটা হয় কিন্তু আমার কি সরল সাধারণ স্পর্শক। ঠিক আছে? এই যে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কিন্তু আমাকে জানতে চেয়েছে।
ঠিক আছে? তো সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যের ফর্মুলা কি হয়? খুব সহজ একটা ফর্মুলার মাধ্যমে কিন্তু আমরা সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তো সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব সেই ফর্মুলাটা আমরা একবার দেখে নিই। তো এটি হচ্ছে আমার সরল সাধারণ স্পর্শকের ফর্মুলা, যেটি হচ্ছে যে √d² - r1 - r2²। ডি মানে হচ্ছে যে দুটি যে বৃত্ত রয়েছে তার কেন্দ্রদ্বয়ের দূরত্ব, অর্থাৎ দুটো যে বৃত্ত রয়েছে তার কেন্দ্রদ্বয়ের দূরত্বটাকে আমরা ডি দিয়ে ডিনোট করছি। আর r1 মানে হচ্ছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ এবং r2 মানে হচ্ছে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ। তো আমি দেখে নিই যে যেই মানগুলো আমাদের বলে দিয়েছে, ডি মানে কিন্তু আমাদের বলে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে দুটি কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি। তো আমি এখানে 13 লিখছি। r1 মানে আমরা লিখছি প্রথম যে বৃত্তটি রয়েছে তার ব্যাসার্ধ হচ্ছে 8 এবং দ্বিতীয় যে বৃত্তটি রয়েছে তার ব্যাসার্ধ হচ্ছে 3। তাহলে এবার জাস্ট এখানে ফর্মুলায় আমি শুধু মানগুলো বসিয়ে দিই। d² মানে হচ্ছে 13² মাইনাস 8 থেকে আমি 3 বিয়োগ করছি, তার স্কোয়ার করছি। ঠিক আছে? 13² মানে 169, আর 8 থেকে 3 বিয়োগ করলে হয় 5, 5 এর স্কোয়ার মানে 25। তাহলে 169 থেকে 25 বিয়োগ গেলে হয় 144। 144 মানে কিন্তু আমার কত? 12 অ্যান্সার। 144 এর বর্গমূল কত হয়? 12। তাহলে যে সরল সাধারণ স্পর্শক যেটি বেরোবে তার দৈর্ঘ্য হবে কত? 12 সেমি। খুব সোজা একটা অঙ্ক। তো আজকের ক্লাসের অঙ্ক মোটামুটি আমরা এখানেই শেষ করব। আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে এমন কিছু শর্ট কোয়েশ্চেন নিয়ে এবং তার ট্রিক্স নিয়ে আসবো। তো চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা এমন কনটেন্ট যদি তোমরা আরো বেশি করে দেখতে চাও, মাধ্যমিকের আগে যদি তোমাদের স্কোর তোমরা ইনক্রিজ করতে চাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।